জানিয়ে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো যে কিভাবে এই তৃণমূল সরকার ভাঁওতাবাজি চালাচ্ছে এবং মানুষকে কিছু না দিয়ে প্রচার করছে। অনেক দিয়েছি, আর যেটা দিচ্ছে সেটা তাদের টাকাই না, সেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার। চলে আসুন শ্রী সম্মানীয় রাধেশ্যাম খাসকের মহাশয়, প্রসঞ্জিৎ মহাপাত্র, সমীর মাইতি, তরুণ আদব, নারায়ণ সাদরা, মতিউর রহমান, দেবেন্দ্রনাথ মন্ডল, তাপস কর, তাদের জন্যে এবং অন্যান্য উপস্থিত মানুষজনের জন্যে আমি মাত্র দুটো বিষয় আজকে কথা বলব। কীভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল, কি পরিকল্পনা করে করা হতো, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আসলে কি। আপনারা সকলেই জানেন গত 11 বছর ধরে সন্দেশখালী এলাকায় মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছিল এবং সেটা পুলিশেরা বাইরেও আসতে দিত না। ধরুন একজনের ইজ্জত লুণ্ঠিত হলো, তার বাড়ির লোকেরা গিয়ে পুলিশকে বলতে গেল যে এরকম ঘটনা ঘটেছে। পুলিশ তাকে বলতো যে যাও আগে শাহজাহানের থেকে লিখিয়ে আন। পুলিশ হয়ে গিয়েছিল শাহজাহানের চাকর, তাই তিনি আর কোনো অভিযোগ করতে পারতেন না। যে শাহজাহান এবং তার দল এই অত্যাচারটা চালাতো, তারা তো কখনোই নিজেদের বিরুদ্ধে লিখবে না। সেই জন্যে এই অভিযোগগুলো গত 11 বছর ধরে কখনোই সামনে আসেনি। একদিন শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গেল আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ দিল্লির কেন্দ্রীয় সরকারের একটি বাহিনী, যারা চুরি ছেঁচড়ামির টাকা কোথায় গেছে তার খোঁজ তল্লাশ করে। সেদিন শাহজাহানের বাহিনী সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের মারধর করে সন্ত্রস্ত করে পাঠিয়ে দিল, কারণ তাদের সঙ্গে বেশি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী ছিল না। তারা ফিরে এলো। কিছুদিন বাদে আবার যখন তারা গেল, গিয়ে দেখা গেল শাহজাহান সেখানে নেই এবং তারপর থেকে ওই ঘটনার পর থেকেই শাহজাহান 50 দিনের ওপর পুলিশের আশ্রয় ছিল। তাকে সাধারণভাবে ধরা যাচ্ছিল না। তখন কলকাতা হাইকোর্ট আদেশ দিল যে শাহজাহানকে সিবিআইও ধরতে পারে, শাহজাহানকে ইডিও ধরতে পারে। মমতা ব্যানার্জি দেখলেন বিপদ, যদি ইডি বা সিবিআই এর হাতে ধরা পড়ে তাহলে তো এই যে বদমাইশি সব ধরা পড়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা, তিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্যে কোনো পদক্ষেপ তো নেননি বটেই, পাশাপাশি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহান কি করেছে। শাহজাহান কি করেছে তার একটা গল্প ছোট করে বলছে। বিভিন্ন বাড়িতে যেসব মহিলাদের বা তরুণীদের শাহজাহান বাহিনীর পছন্দ হতো, তারা প্রথমেই সেই মহিলা বা তরুণীকে গিয়ে কিছু বলতো না, বাড়ির লোককে ডাকতো, তাদের থেকে সন্ত্রাস তৈরির নাম করে বলতো যে তোদের জমিটা নিয়ে নেব। বাড়ির লোক দেখেছে যে আগে শাহজাহানের বাহিনী অনেক লোকের জমি নিয়ে ভেড়ি করেছে, বাড়ির লোক একটু সন্ত্রস্ত হতো। তারপর সেই বাড়ির লোককে শাহজাহানের বাহিনী 10-15 দিন বাদে তুলে এনে প্রচণ্ড প্রহার করে হাত বা পা ভেঙে দিত।
দিয়ে বলতো তোদের মেয়েটাকে আমাদের ক্লাবে পাঠাস, সব সমস্যার সমাধান করে দেবো, সালিসি করে দেবো। সাধারণভাবে কোনো পরিবারই এইভাবে কোনো মেয়েদের পাঠাতো না। এর পরের পরিকল্পনাটা ছিল শাহজাহানের, যে সেই মহিলাকে গিয়ে বলা যে তুমি যদি না আসো, তার বাড়ির লোককে গিয়ে বলা যে মহিলাকে বা এই তরুণীকে যদি না পাঠাও আমাদের ক্লাব করে, যখন আমরা ডাকবো তাহলে তোমার তোমার জমিতে নোনা জল ঢুকিয়ে দেবো, চাষ তো কোনোদিন করতে পারবেই না, জমিটা আমরা নিয়ে নেবো, ভেড়ি করে নেবো। সেই পরিবারের উপার্জনের একমাত্র রাস্তা ছিল সেই জমি। তারা কি করবে? বাধ্য হয়ে মেয়েটিকে বলতো, মা তুই একবার ওখান থেকে ঘুরে আয়, তাহলে হয়তো আমাদের জমিটা বেঁচে যাবে। মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও শাহজাহান বাহিনীর সঙ্গে সেখানে যেতে বাধ্য হতো, কারণ পুলিশ বলে সেখানে কোনো জিনিস কাজ করতো না। আগে বলেছি, পুলিশকে অভিযোগ করতে গেলে পুলিশ বলতো আগে যাও শাহজাহান বা তার লোকেদের গিয়ে লিখিয়ে নিয়ে এসো। এরপর সেই তরুণী বা নারী ভোরবেলা ফিরত। মাঝের ঘটনা আমি আর বলছি না, আপনারা বুঝে নিন কি হতো। এখন জানা গেছে এই শাহজাহান বাহিনীর নাকি রাত্রি 12টার সময় পিঠে খাওয়ার ইচ্ছে হতো। ফলে সেই নারী বা তরুণীকে ডেকে নিয়ে গিয়ে বলা হতো যে পিঠে খাওয়াবো। এই পিঠে খাওয়া শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চালু হয়ে গেছে শব্দটা। এটা অন্য কিছু বোঝাতে ব্যবহার হয়, আপনারা জানেন কি বোঝাতে ব্যবহার হয়। তো আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল দলের নেত্রী যিনি নিজেই একজন মহিলা, তিনি বলেছেন যে কি হতো আমি সেখানে জানি না। মমতা ব্যানার্জি রাজ্য চালাচ্ছেন, তিনি সবসময় বলে থাকেন যে আমার নজরের বাইরে এমনকি গাছের একটা পাতাও নড়ে না, গাছের পাতা নড়লেও আমি খবর পাই। সেই মমতা ব্যানার্জি বারে বারে বলতে লাগলেন আমি কিছু জানতাম না। আরে 11 বছর ধরে একটা ঘটনা ঘটে চলেছে সন্দেশখালী এলাকায়, তোমার শাসনকালে তুমি কিছু জানো না, তাহলে ব্যর্থতা কার? আরে তো সব মিথ্যে কথা। কারণ মমতা ব্যানার্জি সাধারণত অসত্য ভাষণ ছাড়া কিছুই করেন না। বিভিন্ন রকমের মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝান, এবং এই সন্তকে বুঝিয়েছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের মাছ খাওয়া বন্ধ করে দেবে। আপনারা প্রশ্ন দেখুন তো, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, যেসব রাজ্যে 18টা রাজ্যে আছে, কোথাও মাছ খাওয়া বন্ধ হয়েছে? মমতা ব্যানার্জির এইসব মিথ্যে কথায় আপনারা ভুলবেন না। আপনারা জেনে রাখবেন উনি সব কথাই মিথ্যে বলেন। সম্ভবত নিজের নামটা সত্যি বলেন, আবার বলেন তিনি নাকি ডক্টরেট পেয়েছিলেন। যাই হোক, সে একটা কিনে এনেছিলেন বলে শোনা গেছে, তা পেয়েছিলেন। এই মমতা ব্যানার্জি আপনাদের কাছে এসে বলেন বা তার দলের লোকেরা বলেন, আমি আসার সময় দেয়াল লেখাও দিচ্ছিলাম যে লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে তৃণমূলকে ভোট দিন। এর চেয়ে বড় ভাওতাবাজি আর কিছুই হয় না। কেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি এক প্যাকেট গুঁড়ো সাবান কিনতে গেলেন দোকানে, 500 গ্রামের প্যাকেট। দোকানদার দাম চাইল ধরুন 40 টাকা। দোকানদার দাম চাইল হয়তো 40 টাকা। আপনি 40 টাকা দিলেন, সামনের প্যাকেটটা নিয়ে বাড়ি চলে গেলেন। আপনার জানার মধ্যে রইল না, আপনি জানতেও পারলেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স, কর। এই করটা কোথায় যাবে? এই করটা গিয়ে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের, এই করের অর্ধেক অর্থাৎ 4 টাকা দিয়ে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে, আর 4 টাকা যাবে কেন্দ্রীয় সরকারের কোষাগারে।
কেন্দ্রীয় সরকারের কোষাগারে যে 4 টাকা যাবে সেখান থেকে কেন্দ্রীয় সরকার আবার 2 টাকা ফেরত দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকারকে। এটাই আমাদের সংবিধান স্বীকৃত নিয়ম। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের হাতে এলো 6 টাকা, আপনি দিলেন, আমি দিলাম, এরকমভাবে আমরা সকলে দিলাম। এই কোষাগারে যে টাকা জমা হচ্ছে সেই জমা টাকা থেকে বহু অপব্যয় হচ্ছে, এটা আপনারা জানেন। আর কিছু লোককে মাইনে দেওয়া হচ্ছে, সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া হচ্ছে, কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে না। সেই রকমই বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গে এই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। এই টাকাটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত সম্পত্তিও নয়, মমতা ব্যানার্জির কোনো নিকট আত্মীয় যিনি চুরি চামারি ভালোই করেন তার কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এবং প্রকৃতপক্ষে কোনো মানুষেরই ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা আপনার আমার সম্পত্তি। আমাদের পকেট থেকেই টাকা কোষাগারে যাচ্ছে, সেই টাকার একটা ভাগ লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মহিলাদের হাতে পৌঁছচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আর একটা কথা বলে রাখি, এই যে টাকা দেওয়ার, মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, সেটা করেছিলেন আজ থেকে 20 বছর আগে একজন বাঙালি অর্থনীতিবিদ, আমেরিকায় থাকেন। তার নাম আমি প্রতিটা সভাতেই বলি, এখনো বলছি, তার নাম প্রণব বর্ধন, বয়স 83 বছর। এই প্রণব বর্ধন বলেছিলেন প্রথম যে মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিতে হবে এবং প্রতিটা পরিবারে 7,500 করে টাকা দিতে হবে। তো সে ব্যবস্থা তখন হয়নি, তখন যে সরকার ছিল তারা এটাকে দয়া করেনি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকার, যার মধ্যে অধিকাংশই বিজেপি সরকার, তারা এই টাকা দিতে শুরু করে এবং সেই টাকার পরিমাণ পশ্চিমবঙ্গ যা দেয়, অর্থাৎ 500 টাকা এবং 1000 টাকা, শুনছি নাকি সেটা বাড়ানো হবে, সেই টাকার চেয়ে অনেক বেশি। এটা আপনারা জেনে রাখুন। পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ তো আপনাদের ভাওতা দিয়ে বলে যে আমরা না থাকলে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তোমরা না থাকলে বন্ধ হবে কেন? কারণ আপনি তো তখনও বুড়ো সাবান কিনবেন, সে 40 টাকা বা 50 টাকা দাম দেবেন, তার একটা অংশ ট্যাক্স হিসেবে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের ঘরে, আর একটা অংশ কেন্দ্রীয় সরকারে যাবে, যার অর্ধেক আবার পশ্চিমবঙ্গ সরকারে ফিরে আসবে। তো সেই টাকাটা তো পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এটা একটা কল্যাণমূলক প্রকল্প, যাতে মানুষের হাতে সরাসরি টাকা যায়। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে সম্পর্ক আছে একটা সরকার চলার। যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে এই কল্যাণমূলক প্রকল্প, যা সারা ভারতে অনেক রাজ্যে চলছে, যেখানে মানুষের হাতে পয়সা কম, কাঁচা টাকা কম, তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যে এটা কোনোদিন বন্ধ করা যায় না, যাবেও। এটা চলতে থাকবে। তৃণমূল সরকার না থাকলে আপনারা দেখতে পাবেন, এর মধ্যে আমাদের নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে তৃণমূল সরকারকে হটিয়ে দিয়ে আমরা যখন ক্ষমতায় আসবো, যেদিনই আসবো, কবে আসতে পারি সে কথাও আপনাদের বলছি, তখন আমরা প্রতিটি মানুষকে অন্তত 3,500 টাকা করে দেবো। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার, প্রথম কথা হচ্ছে এটা বন্ধ করার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই। আপনাদের কাছে যখন এই কথা বলতে আসবে, তখন আপনারা বলবেন, তৃণমূলের যারা ভোট চাইতে আসবে, যে তোমাদের হাতে, তোমরা তো বলছো তোমরা না থাকলে এই লক্ষ্মীর ভাণ্ডার চলবে না, তোমরা কালকেই বন্ধ করে দেখাও। কেন বন্ধ করতে পারো আমরা দেখি, কালকেই বন্ধ করে দাও। তারা কি উত্তর দেয় আপনারা শুনে নেবেন। তবে এটা তৃণমূল কংগ্রেসের টাকা নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা। পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম তৈরি করেছে, করে টাকাটা দিচ্ছে, তাও আপনাদেরকে অনেক কম দিচ্ছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্য, বিজেপি চালিত রাজ্য অনেক বেশি টাকা দেয়, অনেক বেশি টাকা দেয়। তো এই যে ভাওতাবাজি, এই ভাওতাবাজিতে আপনারা ভুলবেন না। আপনারা সরাসরি প্রশ্ন করবেন, আরো 2-1টা প্রশ্ন করবেন, যে তোমরা এত খেলা মেলা এই সব করো, তোমরা হেলিকপ্টার ভাড়া করে উড়ে উড়ে যাও,
রাজ্য সরকারের টাকায় সেই হেলিকপ্টারকে বসিয়ে রাখো, বসিয়ে রেখে তার পাইলটকে মাইনে দাও, তার এয়ার হোস্টেসকে মাইনে দাও, তার পরিমাণ মাসে অন্তত 120 কোটি টাকা। এইভাবে যে টাকা তোমরা নষ্ট করো, অথচ তোমরা পাশাপাশি সরকারি কর্মীদের দিয়ে দাও না, মাঝে মাঝে সামান্য 3% 4% দাও। সরকারি কর্মচারীদের দিয়ে, যাদের মধ্যে স্কুল টিচার আছেন তারা সরকারি কর্মচারী না হলেও ডিএর আইনে তারা পড়েন, কলেজ শিক্ষক আছেন, অন্যান্য অনেক চাকুরে আছেন, পুরসভার চাকুরে আছেন, তারা বহুদিন ধরে ডিএ পান না। এই ডিএর আন্দোলন চলছে। আপনারা জানেন এখানে অঙ্গনওয়াড়ি কিছু মহিলা আছেন, অঙ্গনওয়াড়ির কাজ করেন, তাদের টাকা কোনোদিন বাড়ছে না। অত্যন্ত অপমানজনক একটা অঙ্কে তারা সোশ্যাল সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। কেন বাড়ছে না? এই হেলিকপ্টার চড়া এবং অন্যান্য যে খরচ অপব্যয়, সেইটা পশ্চিমবঙ্গ করে চলেছে এবং মানুষের যেটা প্রাপ্য হওয়া উচিত সেটা দিচ্ছে না। আজকে এক হাতে তারা চাকরি চুরি করছে, স্কুল শিক্ষকের চাকরি চুরি করে বেঁচে দিচ্ছে অন্য লোককে, আর তার মাকে 500 টাকা ধরিয়ে দিচ্ছে। আপনারা কি ধরনের 500 টাকা চান? এটা আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ছেলেদের যে চাকরি তোমরা চুরি করেছো সেই চাকরি দিতে হবে। আপনারা দেখবেন সোমবার দিন হাইকোর্টে এই চাকরি চুরির মামলার রায় হবে। কি হবে তা আমরা জানি না, কিন্তু আমরা আশা করব যে যে রাস্তায় আমি হেঁটেছিলাম একজন বিচারপতি হিসেবে আজ থেকে 1.5 বছর আগে, আমি আশা করব সেই রায়ই বহাল থাকবে। এটা আমার আশা। আমি জানি না এই চোর শাসকগুলোকে ধরে বিদায় করতে হবে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে কালকে পশ্চিমবঙ্গে 3টে আসনে ভোট হয়েছে। আপনারা লিখে রাখুন, 3টে আসনের 3টেতেই আমরা জিতব। এরপর আস্তে আস্তে উত্তর থেকে নামতে শুরু করবে, রায়গঞ্জ হবে, বালুরঘাট হবে, অন্য আরো একটা আসন হবে, সেখানেও আমরা জিতব, আবার জিতব। এইভাবে আমরা অন্তত 26-27টা আসন পাব। আমাদের অনুপম মল্লিক মহাশয় এখানে আছেন, অনেক সিনিয়র নেতা। তার সঙ্গে একদিন কথা হচ্ছিল, তিনি বললেন যে অভিজিৎ বাবু, আমরা যদি 26-27 নাও পাই, 23টা পেলেই তৃণমূল সরকার পড়ে যাবে। কারণ 23টাই হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যা একটা লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা থাকে। 7কে 23 দিয়ে গুণ করুন, যে সংখ্যা আসে সেই সংখ্যাটা মেজরিটি সংখ্যা। অর্থাৎ 23 হচ্ছে একটা কাটমার। আর যদি দুর্ভাগ্যবশত আমরা 23 না পাই, 18 তো আগে আমরা পেয়েছিলাম, আমরা অবশ্যই 23 পাবো। কিন্তু যদি না পাই তাহলে কি হবে? পেলে তৃণমূল সরকার এমনিতেই ডিসেম্বর মাসের মধ্যে পড়ে যাবে। এর মধ্যেই আমাদের কানে এসেছে, আপনারা শুনে রাখুন, যে মমতা ব্যানার্জিও বুঝে গেছেন যে আমরা 25-এর বেশি আসন পাবো এবং তিনি পদত্যাগ করার বিভিন্ন তোড়জোড় করছেন। তিনি পদত্যাগ করে তার একজন নিকট আত্মীয় যে চুরিচামারি করে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাবেন এবং নিজে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে হিমালয়ে পালিয়ে যাবেন। আমরা যে আন্দোলন শুরু করবো, বিভিন্ন দুর্নীতির আন্দোলন, ছোট থেকে বড়, তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে দিয়ে যাব। আমি সেখান থেকে এখন আসছি, সেই জন্য আসতে একটু দেরি হবে। সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জোটবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় যে আন্দোলনের ঢেউ তুলব, সেই আন্দোলনকে প্রতিহত করার ক্ষমতা এই চোর, জোচ্চোর, দালাল, ঘুষখোর এবং তোলাবাজ তৃণমূলের নেই। তারা এর মধ্যেই ভেঙে পড়েছে, তারা এর মধ্যেই পালিয়ে যাচ্ছে। এইখানে সামনে বসে থাকা এক ভদ্রলোক যখন এখানে শাহজাহানের কথা উঠল,
তিনি বললেন সে ঠান্ডা হয়ে গেছে। তাই তো আপনি বললেন তো ঠান্ডা হয়ে গেছে। তো আপনারাই তো বলছেন যে তারা ঠান্ডা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। তাদের কানে কানে গিয়ে বলবেন, যারা তৃণমূলের হয়ে কাজ করছেন তারা আমাদেরই পরিচিত ভাই বা আত্মীয়, তাদেরকে গিয়ে বলেন, ভাই তৃণমূলের হয়ে আর দৌরাত্ম করো না, তোলাবাজি করো না, কাটমানি নিও না, কারণ এরপরে তোমরা যখন ধরা পড়বে তখন তোমাদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের আর কেউ থাকবে না। ধরা পড়লে প্রচণ্ড কঠোর শাস্তি হবে, এটা জেনে রেখে এটা বলে দেবেন। এবং তারা যাতে দৌরাত্ম না করে সেটা যদি তারা বোঝে ভালো, আর যদি না বোঝে তার টোটকা আমাদের জানা আছে কি দিতে হবে। এবার এই লোকসভা কেন্দ্রের একটা জায়গা থেকে আমি আসছি, পূর্ব পাঁশকুড়ায় সকালবেলা 9টার সময় আমি গিয়েছিলাম, 9টা সাড়ে 9টায়, গোবর্ধনপুর বলে একটা এলাকায়। সেখানে কি হয়েছে জানেন? সেখানে আমি অনেকগুলো মানুষের সঙ্গে কথা বললাম, যাদেরকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা আজ থেকে 1.5 বছর 2 বছর আগে বলে গিয়েছিলেন যে তোমরা তোমাদের ঘরটা ভেঙে নাও আগে, তারপরেই তোমাদের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পৌঁছে যাবে। তারা তো সরল মানুষ, এই তৃণমূলের নেতার কথা বিশ্বাস করে নিজেদের ঘরগুলো ভেঙে বসে আছেন, সেই টাকা আজ পর্যন্ত পৌঁছয়নি। আমি আজকে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখে এসেছি সেই দরিদ্র মা বোনেরা, একটি বাচ্চা মেয়ে ক্লাস 10-এ পড়ে, কি দুঃখ দুর্দশার মধ্যে আছে তৃণমূলের এই ভাওতাবাজির মধ্যে পড়ে। 3 জন বৃদ্ধ মানুষের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলো, তারা বললেন আমাদের তো শ্মশানে যাওয়ার সময় হয়েছে, আজ পর্যন্ত আমরা বার্ধক্য ভাতা পাইনি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কি অ্যাপ্লাই করেছিলেন, একটা আবেদন করেছিলেন? বলে হ্যাঁ, আমরা দুয়ারে সরকারে আবেদন করেছি 3 বার, আজ পর্যন্ত পাইনি। এমনকি আমার ছোট নাতি, তার রেশন কার্ডের জন্য আবেদন করেছিলাম, তার বয়স 6 বছর, তাই রেশনটুকুও পাই না। প্রত্যেকটা কথা আমি সত্যি কথা বলছি। আপনারা গোবর্ধনপুরে গিয়ে যদি কেউ যান, কারো যদি আত্মীয় স্বজন থাকে, জেনে আসবেন এই কথাগুলো। এই যে দুয়ারে সরকারের ভাওতাবাজি, এই যে বার্ধক্য ভাতা না দেওয়া, এই যে রেশন কার্ড করে না দেওয়া, তার কারণ কি জানেন? কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তারা বুঝে গেছে যে সেই পঞ্চায়েতে গত পঞ্চায়েত ইলেকশনে বিজেপি ক্ষমতায় এসছে, যেহেতু বিজেপি এসছে তাই এদেরকে একটু পিষে মারো, এদেরকে কষ্টে রাখো, টাকা দেওয়া হবে না। আমি তাদেরকে বলে এসছি, যারা এইভাবে মহিলারা জানালেন জলের কষ্ট, সেখানকার একজন স্থানীয় নেতা বললেন জলের পাইপ পাতা হয়েছে, কিন্তু সেগুলো এত নিম্নমানের পাইপ যে কোলাঘাট থেকে সেই জল আস্তে আস্তে পাইপ ফেটে যাচ্ছে। ট্যাঙ্ক আছে, ওই দেখুন ট্যাঙ্ক, কিন্তু জল আসছে না। কল আছে, কল দিয়ে জল পড়ে না। আপনাদেরও হয়তো এরকম অভিজ্ঞতা আছে। তো এই যে অবস্থা, আমি তাদেরকে বলে এলাম যে 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাবে, তারপরে কোনো একদিন চলুন আমরা সবাই মিলে সেই পঞ্চায়েতে গিয়ে বসবো, তাদের কাছে কৈফিয়ত চাইবো যে কেন বার্ধক্য ভাতা দেওয়া হয়নি, কেন এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয়নি, এবং কেন এখনো পর্যন্ত একটি বাচ্চা ছেলের জন্য যে রেশন চাওয়া হয়েছিল দেওয়া হয়নি, এবং জল কোথায় গেল। তো এই হচ্ছে তৃণমূল সরকার চালানোর ভাওতা। মমতা ব্যানার্জি বলে বেড়ান আমি সব করে দিয়েছি, অথচ দেখা যাচ্ছে আমি আরো বিভিন্ন গ্রামের ইন্টেরিয়ারে ঢুকবো, ভেতরে ভেতরে ঢুকবো। আমি যখন প্রচারে যাবো, ভেতরে ভেতরে ঢুকবো, তখন আমার মনে হচ্ছে, আমি আশঙ্কা করছি যেরকম আরো আরো ছবি আমার চোখের সামনে আসবে। আপনারা আজকে দেখবেন একজন সাংবাদিক আমার সঙ্গে ছিলেন, তিনি রিপাবলিক বাংলার সাংবাদিক, তিনি সমগ্রটা রেকর্ড করেছেন, এবং আজকে বিকেল 4টে 5টা 6টার মধ্যে এই পুরো প্রতিবেদনটা সেখানে 4 মিনিটের জন্য দেখানো হবে। আপনারা পারলে দেখে নেবেন, পারলে খোঁজ নিয়ে নেবেন। এই তো হচ্ছে ভাওতাবাজির সরকার। যে ভাওতাবাজির সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাওতা দেয়, চাকরি চুরি করে,
খাদ্য চুরি করে, চাকরি চুরি করে তাদের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্য চুরি করে তাদের খাদ্যমন্ত্রী জেলে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই, তোমরা যদি এতই কাজ করেছো, তোমাদের শিক্ষামন্ত্রী জেলে কেন? তোমাদের খাদ্যমন্ত্রী জেলে কেন? তোমাদের যে বলছো লক্ষ্মীর ভান্ডার, সেই টাকা কি মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা, না তোমাদের ব্যক্তিগত টাকা, নাকি পশ্চিমবঙ্গ সরকারের টাকা? এই প্রশ্নগুলো করবেন, করলে দেখবেন কি উত্তর পান। দেখে নেবেন, আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝে যাবেন যে তৃণমূল কংগ্রেস কি পরিমাণে জাল জুয়া চুরি করে। আর তাছাড়া আজকে সকালে আমার নিজের চোখে দেখা ভেঙে যাওয়া 3-4টে মানুষের ঘর, এবং ভিতরে শুনলাম আরও ভেতরে ঘরের গ্রামের ইন্টেরিয়ারে আরও ভেতরে আরও এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে এই টাকাগুলো অন্য কেউ জালিয়াতি করে তাদের নামে তুলে নিয়ে চলে গেছেন কিনা, এই বিষয়টাও আমরা দেখব। তো আপনাদেরকেও বলা রইল, যদি আপনাদের এই গ্রামে এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা অবশ্যই স্থানীয় নেতাদের জানাবেন। আমরা সরজমিনে তদন্ত করব, রিপোর্টারদের এবং টিভি চ্যানেলকে নিয়ে আসবো, সাংবাদিকদের জানাবো, জানিয়ে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো যে কীভাবে এই তৃণমূল সরকার ভাঁওতাবাজি চালাচ্ছে এবং মানুষকে কিছু না দিয়ে প্রচার করছে। অনেক দিয়েছি, আর যেটা দিচ্ছে সেটা তাদের টাকাই না, সেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার। আজকে এইটুকুই থাক, আরো অনেক বিষয় বলার ছিল, সে বলতে গেলে সন্দেহ হয়ে যাবে। পরে নিশ্চয়ই কোনোদিন আসবো, কোথাও না কোথাও আপনাদের সঙ্গে দেখা হবে। আমি তো এখানে থাকছি। আমি আবেদন করব যে এবারে বিজেপির যে ডাক, এইবার 400 বার, সেটা আপনারা মনে রাখবেন। আপনাদের চেনা পরিচিত সকলকে, যারা এই জেলার বাইরে থাকেন বা এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে থাকেন, তাদের কাছে একটা ফোন করে অন্তত বলবেন যে এবারের ভোটটা বিজেপিকে দাও। নিজেদের ভোট তো না, আমাকে আমার বিরোধী প্রতিপক্ষ সম্বন্ধে বলতে বলছে, আমি তার সম্বন্ধে কিছুই বলবো না। সে আর কত বলবো? লিপসেন মানুষ আপনারা জানেন, লিপসেন মানুষ আপনারা জানেন, তার সব টাকা পয়সা ইডি বাজেয়াপ্ত করে দিয়েছে। মমতা ব্যানার্জি সেই ভাইগুলো নাকি খেতেই পাচ্ছে না। তো আমার কাছে যখন খেতে না পাওয়ার কিছুই কারণ নেই। আপনারা যারা যোগ্য প্রার্থী, তাদের চাকরি অন্য লোককে বিক্রি করে দিয়েছেন। তো আপনারা দুটো চাকরি সেই ভাইপোকে এবং তার বউকে দিয়ে দিন না। আপনাদের হাতে তো চাকরি আছে, তারা স্কুলে চাকরি করবে, বাইরে পাবে, তাদের তো যোগ্যতার কোনো দরকার নেই। যেমন আপনার অযোগ্য প্রার্থীদের টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন, এর থেকে টাকা নাই নিলেন, আপনাদের নিজের লোক, একে দুটো চাকরি দিয়ে তাহলে খেতে পাবে, অসুবিধার কিছু নেই। অথচ আপনারা জেনে রাখুন, এই লোকটি তৃণমূলের নেত্রীর নিকটাত্মীয়, সে দুবাইতে, থাইল্যান্ডে প্রচুর প্রচুর কোটি টাকার সম্পত্তি করেছে। একটা সামান্য উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না। আপনারা যারা কলকাতায় যান, পুরুষ এবং নারী, তাদের কথা বলবো। একবার হরিশ মুখার্জি রোড, যেখানে এসে হাজরা মোড়ে মিলেছে, পিজি হসপিটালকে ডান দিকে রেখে সোজা চলে যাবেন, গিয়ে দেখবেন যেখানে হাজরা রোডে এসে মিশছে রাস্তাটা, তার ডান দিকে একটা বিরাট 5তলা বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। সেই বাড়িটা মুখ্যমন্ত্রী সেই নিকটাত্মীয় বাচ্চা ছেলেটি, যে কিনা খেতে পাচ্ছে না, কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটা সে তৈরি করেছে। আর আজকে আমি গোবর্ধন করে কি দেখলাম, যে একজন মানুষ অল্প কিছু টাকার জন্য নিজের ঘর ভেঙে দিয়েছিলেন, এখন ত্রিপল টাঙিয়ে তিনি সেখানে আসেন, অত্যন্ত কষ্টের মধ্যে। তার প্রশ্ন, এই এত বড় বাড়ি বানানোর টাকা কোথা থেকে আসে? এর উত্তর কি তৃণমূল নেত্রী দেবেন? তৃণমূল নেত্রীর অন্যান্য ভাইয়েরা ওই রাস্তা জুড়ে প্রচুর সম্পত্তি করেছেন, সেখানে বড় বড় বাড়ি করেছেন, সেই টাকা কোথা থেকে এলো? তার হিসেব দেবেন। হিসেব যদি না দেবেন, যখন আপনার সরকার থাকবে না, অল্প কিছুদিনের মধ্যেই আমরা আশা করি 2024ও এই সরকার কাটাতে পারবে না। আজকে এপ্রিল মাস, দেখবেন ডিসেম্বর মাসের মধ্যেই সরকারের বিসর্জন হয়ে গেছে। যদি তা না হয় কোনো কারণে,
2026-এ তো হবেই, যে বিধানসভা ইলেকশন আসছে, তারপর আমরা প্রতিটা দুর্নীতি টেনে টেনে বার করবো। এই পশ্চিমবঙ্গ সরকারে এইসব লোকেরা এত কোটি টাকার সম্পত্তি কীভাবে করেছে। আর এই পর্যন্ত থাক, অনেক বেলা হয়েছে, গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন।